আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশের সূচনা, পরিবর্তনের বার্তা দিচ্ছে নতুন সরকার। শিক্ষাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করতে চায় সরকার, শিক্ষামন্ত্রী। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭,৫৬৪ পরিবার। যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা হয় কালভার্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার দিনই মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রমাণ করেছে তারেক রহমানের মাধ্যমেই স্বপ্ন দেখা ও স্বপ্ন পূরণ করতে চায় দেশের মানুষ। এর ফলে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি পেয়েছে ভূমিধ্বস বিজয়। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবার জনতার স্বপ্নপূরণ যখন শুরু হয়েছে বিএনপি সরকারের হাত ধরে। যেন স্বপ্নের নতুন বাংলাদেশের সূচনা। অন্যরকম এক বাংলাদেশকে দেখছে বাংলাদেশের মানুষ। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের চমকপ্রদ সব পদক্ষেপে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নতুন এক দিগন্তের পথে। দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন অনেকেই। জনতার প্রত্যাশা ও স্বপ্নকে সামনে রেখে শুরু হয়েছে নতুন এক বাংলাদেশ গড়ার যাত্রা। এই যাত্রার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত সরকার। পর্যবেক্ষকদের মতে সরকারের নানা সিদ্ধান্ত ও উদ্যোগ ইতোমধ্যে রাজনৈতিক সংস্কৃতি ও প্রশাসনিক ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। নতুন সরকারের শুরু থেকেই ক্ষমতার চর্চায় ভিন্নধর্মী বার্তা দেখা যাচ্ছে। অতীতে প্রধানমন্ত্রীর চলাচলের সময় বিশাল গাড়িবহর, দীর্ঘ সময় রাস্তা বন্ধ রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তির ঘটনা ছিল নিয়মিত দৃশ্য। তবে এবার ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের মতোই ট্রাফিক আইন মেনে চলাচল করছেন এবং নিজেকে জনগণের কাতারের একজন হিসেবে তুলে ধরছেন, যা অনেকের কাছে নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার অংশ হিসেবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের সিদ্ধান্তেও দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার বলছে সংসদে ভারসাম্য রক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক শিষ্টাচারের ক্ষেত্রেও নতুন বার্তা এসেছে। নির্বাচনে বিজয়ের পরপরই পরাজিত রাজনৈতিক শক্তির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, বিরোধী দলের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। এদিকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার বেশ কয়েকটি উন্নয়ন ও সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্প, যা সরকার গঠনের ৩ মাসের মধ্যে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২০টি খাল খনন এবং আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহালল থেকে হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রনীতিতেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতি সে বার্তাই বহন করে বলে বিশ্লেষকদের মত। রাষ্ট্রকাঠামো সংস্কারের ক্ষেত্রেও মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে পদায়নের কথা বলা হচ্ছে। এমনকি অন্তর্বর্তীকালীন সময় দায়িত্ব পালন করার যোগ্য কর্মকর্তাদেরও প্রশাসনে রাখা হয়েছে, যা ধারাবাহিকতা ও দক্ষতাকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দেয়। এছাড়া প্রশাসনিক শৃঙ্খলা ও ব্যয় সংকোচনেও জোর দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে অধস্তনদের উপস্থিতি নিশ্চিত করছেন। রমজানে ব্যয়বহুল ইফতার আয়োজন পরিহার, অপ্রয়োজনীয় বিদেশ সফর কমানো এবং বিলাসবহুল সরকারি গাড়ি কেনা বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরল জীবনযাপনের ক্ষেত্রেও ব্যক্তিগতভাবে উদাহরণ স্থাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বড় গাড়িবহর ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কমানো, পারিবারিক সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা সুবিধা পরিহার এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে তিনি জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। সব মিলিয়ে নতুন সরকারের এসব পদক্ষেপকে অনেকেই নতুন রাজনৈতিক সংস্কৃতি ও পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দেশের রাজনীতি ও প্রশাসনে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়তে পারে।
শিক্ষাকে মুখস্থ নির্ভরতার গণ্ডি থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও বাস্তব দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন। সোমবার ৯ মার্চ রাজধানীতে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে আগামী ১৮০ দিনের কর্মসূচির আওতায় যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হবে। তিনি বলেন, শিক্ষাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে এনে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও বাস্তব দক্ষতা উন্নয়নের দিকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য। গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নেওয়া হবে। সভায় জানানো হয়, দেশের জনসংখ্যাগত সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং ভবিষ্যতের লংজেভিটি ডিভিডেন্ড কাজে লাগাতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কর্মক্ষম যুব জনগোষ্ঠীর জন্য মানসম্মত শিক্ষা, দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে প্রবীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। জীবনমুখী, কর্মমুখী ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বিএনপির শিক্ষানীতির মূল লক্ষ্য উল্লেখ করে শিক্ষামন্ত্রী মিলন আরও বলেন, শিক্ষা খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫% বরাদ্দ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মাধ্যমিক পর্যায় থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথা সভায় জানানো হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, পর্যায়ক্রমে মিড ডে মিল চালু করা এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করছে সরকার। কর্মসূচির প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭,৫৬৪টি নারী প্রধান পরিবার এই কার্ড পাবে। সোমবার ৯ মার্চ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি জানান, মঙ্গলবার ১০ মার্চ সকাল ১০টায় রাজধানীর বনানীর টি&টি খেলার মাঠে করাইল বস্তি সংলগ্ন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ ৫ জন সদস্য সুবিধা পাবেন। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারের সদস্য সংখ্যা ৫-এর বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। পাইলটিং পর্যায়ে নির্বাচিত উপভোগীরা মাসিক ২৫০০ টাকা করে ভাতা পাবেন। ভবিষ্যতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পেলে সেক্ষেত্রে সেই সুবিধা বাতিল হিসেবে গণ্য হবে। তবে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের প্রাপ্য ভাতা গ্রহণ অব্যাহত রাখতে পারবেন। তিনি জানান, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে উপভোগী নির্বাচন করা হয়েছে। ওয়ার্ড কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালী সামগ্রী, রেমিটান্স প্রবাহ সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
পরে এসব তথ্য যাচাই বাছাই করে সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্টের ভিত্তিতে পরিবারগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়। প্রাথমিকভাবে ৬৭,৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭,৫৬৪টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতিটি নারী প্রধান পরিবারকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। স্পর্শবিহীন কন্ট্যাক্টলেস চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি সমন্বিত এই কার্ড নিরাপদ ও দীর্ঘস্থায়ী হবে। এছাড়া যেসব পরিবারের সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত, পেনশনভোগী, বড় ব্যবসা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক লাইসেন্স রয়েছে, বিলাসবহুল সম্পদ যেমন গাড়ি বা এসি রয়েছে কিংবা ৫ লাখ টাকার সঞ্চয়পত্র আছে, সেসব পরিবার এই ভাতার জন্য যোগ্য বিবেচিত হবে না। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের ভাতা G2P পদ্ধতিতে সরাসরি উপভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এতে কোনো ধরনের বিলম্ব বা মধ্যস্থতা ছাড়াই উপভোগীরা ঘরে বসেই সরকারি সহায়তা পাবেন। রাস্তার উপর রাখা হয়েছে বড় ট্রাক, আবার কোথাও ভেঙে ফেলা হয়েছে কালভার্ট, নালার স্ল্যাবও তুলে ফেলা হয়েছে একটি স্থানে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ধরতে অভিযানে গিয়ে এসব প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় যৌথ বাহিনীকে। কর্মকর্তাদের ধারণা, অভিযানের খবর আগেই পেয়েছেন জঙ্গল সলিমপুরে থাকা সন্ত্রাসীদের একটি অংশ, তাই অভিযানের আগে গতকাল রাতেই এসব প্রতিবন্ধকতা তৈরি করেছেন সন্ত্রাসীরা। জানা গেছে, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন এবং অপর পক্ষের রোকন উদ্দিন। ইয়াসিন গত জানুয়ারিতে ওই এলাকায় অভিযানে যাওয়া এক র্যাব কর্মকর্তাকে হত্যার মামলায় প্রধান আসামি। জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় রয়েছে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। জানা গেছে, আজ অভিযানের আগে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এর উদ্দেশ্য আলীনগরে যৌথ বাহিনীর প্রবেশ ঠেকানো। আলীনগরে প্রবেশের মূল রাস্তাতেই ট্রাকটি রাখা হয়, কালভার্টটিও আলীনগরের কাছে। এসব প্রতিবন্ধকতার কথা স্বীকার করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান। বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, ছিন্নমূল ও আলীনগর জঙ্গল সলিমপুরেরই অংশ। ছিন্নমূলের পরেই আলীনগর। ছিন্নমূল যাওয়ার পর আলীনগর ঢোকার আগে রাস্তায় একটি ট্রাক দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। যৌথ বাহিনী আছে, তারা এটি সরিয়ে সামনে এগোয়। কিছুদূর পরে, সম্ভবত রাতের আধারে, একটি কালভার্ট ভেঙে ফেলা হয়েছে। পরে কালভার্টের ওই অংশ ইট বালি দিয়ে ভরাট করে যৌথ বাহিনীর গাড়ি আলীনগরে প্রবেশ করেছে। নাজমুল হাসান বলেন, এটি অনেক বড় অভিযান, এখানে বিভিন্ন বাহিনীর লোকজন আছে। জঙ্গল সলিমপুর এলাকা যারা নিয়ন্ত্রণ করে তাদের সিএনজি অটোরিকশার চালক থেকে শুরু করে বিভিন্ন সোর্স রয়েছে, কোনোভাবে হয়তো জেনে গেছে। পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, আমাদের অভিযান চলমান, এটি শেষ না হওয়া পর্যন্ত কত অস্ত্র উদ্ধার কিংবা গ্রেফতারির সংখ্যা বলা যাচ্ছে না। এখানে আমাদের যৌথ বাহিনীর সমন্বয়ে একটি অস্থায়ী ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে, যাতে সামনে নির্বিঘ্নে অভিযান পরিচালনা করা যায়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে যৌথ বাহিনীর প্রায় ৪,০০০ সদস্য অংশগ্রহণ করছেন। অভিযানের অংশ হিসেবে সকাল থেকে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয় তল্লাশি চৌকি, যাতে অভিযান শুরুর পর কেউ পালিয়ে যেতে না পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযানে অংশ নেন। অভিযানের সময় সাংবাদিকদের জঙ্গল সলিমপুরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গত জানুয়ারি মাসে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব 7-এর উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভুইয়া। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করে র্যাব। এতে ইয়াসিন ছাড়াও 29 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আসামি করা হয় অজ্ঞাত পরিচয় 200 জনকে। মামলার এজাহারে বলা হয়েছে, র্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাদের উপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠি সোটা নিয়ে হামলা চালানো হয়। ছিনিয়ে নেওয়া হয় র্যাবের আটক করা এক আসামিকে। 4 র্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনার পর জঙ্গল সলিমপুরের সমন্বিত অভিযান চালানোর কথা বলা হয়, তবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তখন অভিযান চালানো হয়নি। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থেকে 2 কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, এর বিপরীতে লিংক রোডের উত্তর পাশে 3100 একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান। সীতাকুণ্ডে উপজেলায় হলেও নগরের কাছেই এই এলাকা। এলাকাটির পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ বোস্তামি থানা। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। 40 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনও পাহাড় কেটে
কেটে চলছে প্লট বাণিজ্য আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী এলাকাটিতে সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসী র্যাবের উপর হামলার আগে জম্বল সলিমপুরে গত বছরের অক্টোবরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন পরদিন সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হন দুই সাংবাদিক পুলিশ ও জঙ্গল সলিমপুরের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ইয়াসিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীতাকুণ্ডের তৎকালীন সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা এসএম আল মামুনের অনুসারী ছিলেন ২০২৪ সালের ৫ই অগস্টের পর থেকে ইয়াসিন নিজেকেও বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী দাবি করে আসছেন তবে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর গণমাধ্যমে বিবৃতি দিয়ে আসলাম চৌধুরী বলেন জঙ্গল সলিমপুরে তার কোনো অনুসারী নেই ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন